এটা আলাদা টাইমে করলে অসুবিধা নেই, মশলা যখন আসবে এটা করে আসতে হবে। এটা কিন্তু এই ডেটটার মধ্যেই করতে হবে, 25 থেকে 30 হ্যাঁ, জানুয়ারি 25 থেকে 30 তারিখের মধ্যে একটা ব্লাড টেস্ট আবার তোদের সঙ্গে কথা বলে নেবে, ঠিক আছে? আর স্ক্যানটা আবিষ্কার করে নেবে। যদি মা আসে ভালো হবে, পেশেন্টের কি নাম? দেবীকে 16 নম্বর। আমি তো শুনি নাই, তারপরে হঠাৎ আমাকে বলছে। A promise to care, a vision to heal. In the heart of our community, a new door opened, not just to a clinic, but to a sanctuary for women's health. Founded on expertise and built on a foundation of family, Dr. Jonas Women's Clinic was born from a simple belief that every woman deserves a partner in her health journey. And then, the first step. The first story. The first life entrusted to our care. Everything is going to be all right. Thank you, Doctor. From life's most delicate moments to its greatest joys, we listened. We partnered with advanced care like minimally invasive laparoscopic surgery. We made recovery gentler and the journey back to life faster. One positive experience became two. Two became 10. A community of trust began to flourish, built on the voices of those who felt heard, healed, and empowered. Today, the quiet halls are filled with stories, with laughter, with the promise of new life and the celebration of renewed health. Because we believe a woman's health is her capital. It is the strength of our families, our communities, and our future. Dr. Jonas Women's Clinic. Your partner in health. Your family in care. প্রেগন্যান্সিতে ঠিক কোনো 5টি আল্ট্রাসাউন্ড মিস করা একদম চলবে না। জেনে নিন এখনই। ডেটিং স্ক্যান 6 থেকে 8 সপ্তাহ। এটি কনফার্ম করে আপনার ডেলিভারি ডেট এবং বাচ্চার হার্টবিট। এনটিএনবি স্ক্যান 11 থেকে 14 সপ্তাহ। বাচ্চার জেনেটিক বা জন্মগত কোনো সমস্যা আছে কিনা তা দেখার জন্য। অ্যানোমালি স্ক্যান 18 থেকে 22 সপ্তাহ। সবচেয়ে জরুরি স্ক্যান, বাচ্চার হাত, পা, হার্ট, কিডনি সব অঙ্গ ঠিক আছে তো? গ্রোথ স্ক্যান 28 থেকে 32 সপ্তাহ। বাচ্চার ওজন বাড়ছে তো? অ্যামনিওটিক ফ্লুইড পরিমাণ ঠিক আছে তো? ডপলার স্ক্যান 36 সপ্তাহ। ডেলিভারি ঠিক আগে, বাচ্চার রক্ত সঞ্চালন এবং পজিশন চেক করার জন্য। নিশ্চিন্ত মাতৃত্বের জন্য ডক্টর জানাই আপনার সেরা ভরসা। পরামর্শ পেতে আজই অ্যাপয়েন্টমেন্ট বুক করুন বা যোগাযোগ করুন।
গুড মর্নিং, আমি ডক্টর সুদীপ্ত জানা। আমার পেশেন্ট, আপনার নাম কি? মিঠু মণ্ডল, আপনার বাড়ি কোথায়? রানীগঞ্জ। রানীগঞ্জ। আচ্ছা, আপনি আমার কাছে কি জন্য এসেছিলেন? সমস্যা বলুন। আমার খুব ব্লিডিং হচ্ছিল, সার নাম ছিল, পেশা ব্যথা, জ্বালা করতো। কতদিন থেকে ভুগছিলেন মোটামুটি? আমি প্রায় 6 মাস ধরে। 6 মাস, তাই না? আচ্ছা, তারপরে চিকিৎসা এদিক করিয়েছিলেন? অনেক চিকিৎসা হচ্ছে। আচ্ছা, অনেক চিকিৎসা হচ্ছে, কিন্তু ব্লিডিং তো কম ছিল। আপনি বোধহয় রানীগঞ্জেও চিকিৎসা, যাই হোক অনেক জায়গায় করিয়েছিলেন। আসানসোল, রানীগঞ্জ। হ্যাঁ, তারপরে করিয়েছিলেন, তারপরে আপনি এখানে এলেন। হ্যাঁ। তো এখানে আমি প্রথমে আপনাকে দেখলাম, দেখে প্রথমে একটা ছোট অপারেশন করলাম। হ্যাঁ। মানে বললাম যে ভেতরে টিউমার আছে। একটা টিউমার আছে জরায়ুর মধ্যে, এবং সেটার একটা বায়োপসি করলাম, তাই তো? হ্যাঁ। সেই বায়োপসিটাও আমরা মাইক্রো সার্জারিতেই করেছিলাম, হিস্টোস্কোপি বলে এটাকে। তারপরে আপনার অপারেশন হলো। অপারেশনটা কবে হলো? 24 তারিখ। 24 ফেব্রুয়ারি। 24 ফেব্রুয়ারি। আচ্ছা, অপারেশন আমরা করলাম, আপনার মাইক্রো সার্জারি উপায় করলাম। হ্যাঁ। কটা মাত্র ফুটো হয়েছে? 3টে। 3টে ফুটো। 3টে ফুটো হয়েছে। তো অপারেশনের পরে কতদিন পরে আপনি সুস্থ ছিলেন? অপারেশনের পরে আমি 2 দিন পরে সুস্থ হয়ে গেছি। 2 দিন পরে সুস্থ, সবকিছু আমি হাঁটাচলা নিজেই করতে? চলাফেরা করতে পারতাম। আচ্ছা, আজকে 7 দিনের মাথায় এসেছেন আপনি। হ্যাঁ। আপনি কেমন অনুভব করছেন? কোনো রকম সমস্যা? না, আমার কোনো রকম সমস্যা নেই, আমি এখন সুস্থ। সুস্থ আছেন? ওষুধপত্র যেগুলো দেওয়া হয়েছে সেগুলো খাচ্ছেন ঠিক করে? হ্যাঁ, ঠিক করে খাই। আচ্ছা, ঠিক আছে। ব্যথা সাময়িক কিছু আছে হয়তো, বা নাকি সেটাও কম আছে? না, কমে গেছে। কমে গেছে, ঠিক আছে। আর কোনো রকম সমস্যা এমনি এটা ছাড়া? কিছু সমস্যা নেই। আপনি একদম আগের মতো সুস্থ অনুভব করছেন? 6 মাস আগে যেরকম ছিলেন সেরকম সুস্থ অনুভব করছেন? হ্যাঁ। আচ্ছা, তা এখানকার পরিষেবা কেমন লাগলো, এই হসপিটালের পরিষেবা? পরিষেবা খুব ভালো লেগেছে, ডক্টর নার্স সবাই ভালো। আচ্ছা, ঠিক আছে। আর অপারেশনের পরে এখানে থাকতে কোনো অসুবিধা তো কিছু হয়নি সমস্ত দিক থেকে আপনার? না, অসুবিধা কিছু আমার অসুবিধা। ঠিক। আচ্ছা, আপনি কি কোনো ঠিক করেছিলেন যে এই মাইক্রো উপায় যখন আমি বললাম করব, তখন আপনি ঠিক করেছিলেন কি বাইরে যাবেন? হ্যাঁ, আমি চেন্নাই যাবার ঠিক করেছিলাম। আচ্ছা, তারপরে আবার মনে হলো যে না, আমি বিশ্বাস করে থাকতে পারি এখানে, হ্যাঁ। তারপরে এলেন? হ্যাঁ, আপনার প্রতি আমার বিশ্বাস ছিল বলে দেখি। আচ্ছা, তো সেই বিশ্বাসে আপনি মানে সন্তুষ্ট, মানে সেই বিশ্বাসের ফল পেয়েছেন? হ্যাঁ, বিশ্বাস আমি ফল পেয়েছি। আচ্ছা, ঠিক আছে। এই হলো মিঠু মণ্ডল। ও বেশ কিছুদিন ধরেই সমস্যায় ভুগছিল। সমস্যাগুলো বহুবিধ ছিল। এক তো পারসিস্টেন্ট একটা হোয়াইট ডিসচার্জ হচ্ছে, সেই সঙ্গে একটা ক্রনিক সার্ভিসাইটিস ছিল, সেই সঙ্গে যখন আমরা ফার্দার ইমেজিং করি, ট্রান্সভেজাইনাল সোনোগ্রাম করি, উই ফাইন্ড লাইক শি ইজ সাফারিং ফ্রম সাম এন্ডোমেট্রিয়াল পলিপ, and at the same time there was adenomyotic change. We went for hysteroscopy initially, and hysteroscopy guided we went for a polypectomy also, and we went for some sampling, endometrial sampling, which is found to be like benign polyp. Then we planned for hysterectomy. That was again total laparoscopic hysterectomy. Now on 24th she underwent the surgery, and I think from very next day she was very comfortable in all aspect. And we usually perform this sort of surgery by 5-port, but sometimes you can go for 3-port surgery also. So I went for 3-port total laparoscopic surgery. Now she's fine, she's okay, she's, as you can see, she's doing well. We'll see again after 1 month for better review. So like as I was telling,
they were planning to go outside also for the surgery. So these are not that advanced surgery, but still we can perform here only. So trust and come forward to avail the service here only. If you are if you are suffering from these kind of problems, don't hide it. Just go and talk to your doctor and avail the best treatment possible. Thank you. গুড মর্নিং, আমি ডক্টর সুদীপ্ত জানা, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেটিশিয়ান। আজকে একটা বিশেষ টপিক নিয়ে কথাবার্তা বলার জন্য আমি এসেছি এখানে। সেটা হলো গাইনির এন্ডোস্কোপিক সার্জারি। এন্ডোস্কোপিক সার্জারি ইউজুয়ালি এন্ডোস্কোপিক সার্জারি যেটা হয় সেটা দু ধরনের হয় মেনলি গাইনোকোলজিতে। আমরা তার মধ্যে একটা পার্ট বলি ল্যাপ্রোস্কোপি, আরেকটা পার্ট হচ্ছে হিস্ট্রোস্কোপি। এবার ল্যাপ্রোস্কোপি যে পার্টটা আমরা ডিল করি সেটা গাইনির পার্সপেক্টিভ থেকে বেশ কিছু অপারেটিভ ইন্টারভেনশন থাকে, কিছু কিছু ডায়াগনস্টিক প্রসিডিওর থাকে। যেমন ল্যাপ্রোস্কোপির মধ্যে যেগুলো ডায়াগনস্টিক পার্ট সেগুলোর মধ্যে আমরা মেনলি যাদের বাচ্চা আসছে না বা যারা বেশ কিছুদিন বা অনেক সময় অনেক দিন ট্রাই করার পরে বাচ্চা আসতে অসুবিধা হচ্ছে বা অনেক কিছু ইনভেস্টিগেশনে দেখা গেল তাদের কিছু টিউবাল প্যাথোলজি রয়েছে, টিউবাল ব্লক রয়েছে বা হিস্ট্রি আছে বারবার প্রেগনেন্সি লসের, তাদের ক্ষেত্রে অনেক সময় আমরা একটা পার্ট রাখি যেখানে আমরা ল্যাপ্রোস্কোপি করে দেখি যে তাদের টিউব অ্যাকচুয়ালি পেটেন্ট কিনা। তার মধ্যে অনেক সময় একটা যেটাকে আমরা বলি ডায়াগনস্টিক ল্যাপ্রোস্কোপি অ্যান্ড ডাই টেস্ট। ডাই টেস্টের মধ্যে আমরা কী করি, উই গেট ইনটু অ্যাবডোমেন। আমরা অ্যাবডোমেনের মধ্যে ঢুকে দেখি যে ওর টিউব কোনো রকম ডিস্টার্ব কিনা বা সেই সঙ্গে নিচ থেকে ডাই পুশ করলে ভেতরের মধ্যে সেই ডাইটটা নেগোশিয়েট হচ্ছে কিনা, মানে অ্যাবডোমেনে যাচ্ছে কিনা। যদি দেখা যায় যে এটা থেকে অনেক সময় বোঝা যায় যে প্যাথোলজিটা সত্যি ঠিকঠাক কীরকম প্যাথোলজি, ওয়েদার অ্যাসোসিয়েটেড উইথ ইনফেকশন আর দের সাম একটা এন্টিটি হয় এন্ডোমেট্রিওসিস। এই জিনিসগুলো কিন্তু এক্সক্লুড করা যায়, অনলি পসিবিলিটি হচ্ছে ল্যাপ্রোস্কোপি। তো এটা একটা ডায়াগনস্টিক পার্ট গেল। সেকেন্ড পার্টটা মেনলি থেরাপিউটিক। থেরাপিউটিকের মধ্যে এক ধরনের বেসিক ল্যাপ্রোস্কোপি আছে। বেসিক ল্যাপ্রোস্কোপি কী কী ইনক্লুড করে, মানে বেসিক অপারেটিভ ল্যাপ্রোস্কোপি সেগুলো হলো ধরুন বেশ কিছু ওভারিয়ান সিস্ট নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে। ওভারিয়ান সিস্ট তো অনেক রকম হয়, বিভিন্ন অরিজিনের হয়। দ্যাট মে বি এন্ডোমেট্রিক সিস্ট, দ্যাট মে বি মিউসিনাস সিস্ট, ক্যাটেগরিক্যালি অনেক রকম হয়। কিন্তু যেগুলো বিনাইন ক্যাটাগরি, যেগুলো আমরা ইন্টারভেন করতে পারি এন্ডোস্কোপিক রুটে, সেগুলো আমরা উই ট্রাই টু রিমুভ অল দোজ থিংস এন্ডোস্কোপিক্যালি। যেখানে কি হয়, ওভারিয়ান টিউমারগুলো আমরা এন্ডোস্কোপ ঢুকিয়ে তারপরে অপারেট করে দ্যাট উই ডিল এন্ডোস্কোপিক্যালি। এরপরে কিছু কিছু থাকে যেগুলো হচ্ছে অ্যাডভান্স ল্যাপ্রোস্কোপি। অ্যাডভান্স ল্যাপ্রোস্কোপি মানে ধরুন যে মহিলারা বিভিন্ন সমস্যা, জরায়ু বিভিন্ন সমস্যা, যেমন টিউমার বা পলিপ বা হেভি ব্লিডিং বা পেন, এন্ডোমেট্রিওসিস, অ্যাডেনোমাইসিস, এই যে সমস্যাগুলো যেগুলো আমরা চাইলে আমরা এন্ডোস্কোপিক রুটে গিয়ে আমরা টোটাল ল্যাপ্রোস্কোপিক হিস্টেক্টমি করতে পারি। তাতে আমরা ওই জরায়ু টিউমার থেকে যেমন মুক্ত হতে পারবো, সেই মতো এতে ওপেন সার্জারি অনেক সময় প্রয়োজন নাও হতে পারে, শুধু মাইক্রো সার্জারিতেই কাজটা হয়ে যায়। তো অনেক সময় বয়স কম তাদের জরায়ু ঘরে টিউমার থাকলে সেটাও অনেক সময় ল্যাপ্রোস্কোপির উপায়ে বের করে দেওয়া যায়। তো এটা বেসিক্যালি তাহলে কি হলো, এটা হচ্ছে মেনলি অপারেটিভ পার্ট। আচ্ছা, আরেকটা পার্ট আমরা ডিল করি এটা এন্ডোস্কোপিতে, সেটা হলো হিস্ট্রোস্কোপি। হিস্ট্রোস্কোপি নামটা থেকেই বোঝা যায় যে আমরা ইউট্রাসের মধ্যে এক ধরনের স্কোপ, হিস্ট্রোস্কোপ দিয়ে ভেতরের যে জগৎটা, ইউট্রাসের ভেতরের জগৎটা আমরা দেখি যে ওখানে কি ব্যাপার ঘটছে। এবার এর ক্ষেত্রেও অনেক সময় দু তিনটে বিভিন্ন ধরনের আমরা কাজ করতে পারি। যেমন এখানে ক্ষেত্রেও একটা ডায়াগনস্টিক পার্ট থাকে। ডায়াগনস্টিক পার্ট মানে ধরুন কারো ব্লিডিং হচ্ছে এবং ব্লিডিংয়ের কারণ হয়তো পলিপ বা ভেতরের এন্ডোমেট্রিয়ামের কোনো ডিফেক্ট বা এন্ডোমেট্রিয়ামের হাইপারপ্লেসিয়া। তো সেই ক্ষেত্রে আমরা অনেক সময় হিস্ট্রোস্কোপি করে দেখি যে এক্স্যাক্টলি পলিপের লোকেশনটা কীরকম, সাইজ কীরকম বা এন্ডোমেট্রিয়ামটা কেমন। তো তার জন্য আমরা ডায়াগনস্টিক হিস্ট্রোস্কোপির মধ্যে যাই। অনেক সময় ইনফার্টিলিটি ওয়ার্কআউটের ক্ষেত্রেও আমরা ডায়াগনস্টিক হিস্ট্রোস্কোপির সাহায্য নিই, কেন অনেক সময় কিছু কিছু ইউট্রাসের মধ্যে, ক্যানালের মধ্যে কিছু কিছু ডিফেক্ট থাকে, কিছু কিছু এসওএল থাকে, কিছু কিছু
সমস্যা, পলিপ টলিপ যেগুলো বাচ্চা আসতে দেয় না, সেগুলো আমরা অনেক সময় ডায়াগনোস করার জন্য এদিক থেকে হিস্ট্রোস্কোপ ঢুকিয়ে আমরা দেখি যে এক্স্যাক্ট ভেতরের এনভায়রনমেন্টটা, ভেতরের ওয়ার্ল্ডটা কীরকম। আচ্ছা, এরই মধ্যে কিছু কিছু পার্ট থাকে থেরাপিউটিক মানে হিস্ট্রোস্কোপিক্যালি আমরা অনেক কিছু ডিল করতে পারি। হিস্ট্রোস্কোপিতে থেরাপিউটিক পার্টে অনেক কিছু রয়েছে, যেমন বেশ কিছু টিউমার থাকে যেগুলো আমরা যদি চাই, ফর এক্সাম্পল একটা সাবমিউকোজাল ভ্যারাইটি থাকে ফাইব্রয়েডের, অনেক সময় সাবমিউকোজাল ভ্যারাইটি আমরা হিস্ট্রোস্কোপ দিয়েই বের করতে পারি। মানে হিস্ট্রোস্কোপিক অ্যাপ্রোচে আমরা থ্রু দ্যাট অ্যাপ্রোচ উই ক্যান গো ফর সাবমিউকোজাল রিজেকশন অফ ফাইব্রয়েড। তো সেটা কিন্তু জরায়ু বাদ না দিয়েই আমরা ওই রুটে গিয়ে ফাইব্রয়েডটা বের করতে পারি। আবার অনেক সময় পলিপ থাকে যেগুলো ডিস্টারবেন্স করে, ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং করে, সমস্যা বাড়ায়, সেগুলো আমরা শুধুমাত্র হিস্ট্রোস্কোপিক গাইড করে করতে পারি। আচ্ছা, অনেক সময় কপারটি বেশ কিছু পেশেন্ট এখানে আসে যারা কপারটি অনেক সময় কপারটি ডিফারেন্ট লেভেল অফ ইউট্রাসে, কখনো মায়োমেট্রিয়ামে, কখনো একদম একটা কর্নারে গিয়ে আটকে থাকে, সেটা সহজে ব্লাইন্ড প্রসিডিওরে করা যায় না। ব্লাইন্ড প্রসিডিওরে করতে গেলে অনেক সময় ইউট্রাইন পারফোরেশন হওয়ার সম্ভাবনা থাকে। ইন দোজ কেসে, সেই ক্ষেত্রগুলোতে আমরা অনেক সময় কী করি, আমাদের সেক্ষেত্রে কিন্তু হিস্ট্রোস্কোপের দ্বারস্থ হতে হয়, এবং সেই হিস্ট্রোস্কোপি খুব সুন্দর একটা প্রসিডিওর, যার মধ্যে দিয়ে আমরা ভেতরে জিনিস দেখে প্রয়োজন হলে সেই কপারটিটা কোথাও যদি ইমপ্রেগনেটেডও থাকে, আমরা সেটা কিন্তু হিস্ট্রোস্কোপির মাধ্যমে একটা অপারেটিভ পার্টের মাধ্যমে ওটাকে বের করে দিই, এবং সেক্ষেত্রে পেশেন্টের পরবর্তীকালে ওই সমস্যা থেকে অনেকটাই মুক্তি হয়। অতএব দেখা যাচ্ছে যে আজকাল যদিও এই এন্ডোস্কোপিক সার্জারি, গাইনির এন্ডোস্কোপিক সার্জারি সব জায়গায় এখন বহু মাত্রায় প্রচলিত, এবং এই প্রসেসটা ভালোই জনপ্রিয়তা নিচ্ছে। তো আমাদের এখানেও আমরা সেই সমস্ত সুবিধা এই হসপিটালের থ্রুতে সমস্ত সুবিধা প্রোভাইড করছি। বিভিন্ন পেশেন্ট এখানে আসেন বিভিন্ন সমস্যা নিয়ে, তাদের ওপেন সার্জারি এবং এন্ডোস্কোপিক সার্জারি দুটোর অপশানেই যারা এন্ডোস্কোপিক সার্জারি করান তারা সবাই খুব ভালো আছেন, এবং আমরা এন্ডোস্কোপিক সার্জারির উপর অনেক সময় জোর দিই, তার কারণ বেশ কিছু রয়েছে। আপনারা অবশ্যই জানবেন যে ওপেন সার্জারির ক্ষেত্রে বেশ কিছু পার্ট থাকে, তাতে কিছু অনেক সময় একটু স্টেটা বেশি থাকতে পারে। সেই জায়গাগুলো যদি কম্পেয়ার করে আমরা এতে আসি এন্ডোস্কোপিক সার্জারিতে, সেক্ষেত্রে দেখা যায় যে এতে এতে হসপিটালের যে স্টেটা সেটা অনেক কমে যায়। ইউজুয়ালি ধরুন ল্যাপ্রোস্কোপি, ল্যাপ্রোস্কোপি যে আমরা টোটাল ল্যাব যে হিস্টেক্টমি করি, তাতে ইউজুয়ালি পেশেন্ট 2 থেকে 3 দিনের মধ্যে ডিসচার্জ হয়ে বাড়ি যেতে পারে যদি সব কিছু ঠিক থাকে। এবং সেক্ষেত্রে দেখা যায় যে ওনার অপারেশনের পরে, যেটাকে আমরা পোস্ট অপারেটিভ পেন বলি, সেটা অনেকটা কম থাকে, এবং সেটার জন্য ওনার কোয়ালিটি অফ লিভিং, অপারেশনের পরে কোয়ালিটি অফ লিভিং অনেক বেটার থাকে। আচ্ছা, অ্যাট দ্য সেম টাইম কী হয়, ভেতরে আমাদের পেটের ভেতরে যখন আমরা কাজ করি অ্যাবডোমেনের মধ্যে, সেখানে বিভিন্ন রকম পাশের যে আমাদের বিভিন্ন রকম ভিসারা রয়েছে, যেমন পায়খানা রাস্তা ইত্যাদি, এগুলো ভেতরে অ্যাডিশন পার্টটা অনেক কমে যায়, যার ফলে ভবিষ্যতেও ধরুন 6-7 মাস পরেও একটা যে পেন কমপ্লেন করে পেশেন্ট, সেটা এর ক্ষেত্রে অনেক কম। আচ্ছা, যদি সঠিক উপায় করা হয় এক্ষেত্রে হার্নিয়ার হওয়ার সম্ভাবনাও অনেক কমে যায়। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে অপারেশনের সময়ে যে ব্লাড লস হওয়ার প্রবণতা থাকে, অপারেশনের সময় কিছু অপারেটিভ ব্লাড লস হয়, তো সেই ব্লাড লসের সংখ্যা অ্যামাউন্টটাও কমে যায়। তো যার ফলে ভবিষ্যতে অনেক দিক থেকে সুবিধা হয় কি, ভেতরে পেন যেটা হয় ইউজুয়ালি এক্সেসিভ ব্লাড লস বা ভেতরে বেশি ইন্টারভেনশন করলে, তো সেগুলো মিনিমালি ইনভেসিভ সার্জারিতে সুবিধা কী হয়, মিনিমাল ইনভেশনে, মিনিমাল ইনস্ট্রুমেন্টেশনে আমরা কাজ করি। তো সেক্ষেত্রে কী হয়, পরবর্তীকালে কিন্তু এই জিনিসগুলো যে ভেতরে কনস্ট্যান্ট একটা ক্রনিক একটা পেন, আচ্ছা, সেই জিনিসগুলো থেকে পেশেন্ট অনেকটাই বেটার অবস্থায় থাকে। অর্থাৎ কোয়ালিটি অফ লাইফ আফটার সার্জারি, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা কিন্তু অনেক বেটার থাকে আমরা যদি এন্ডোস্কোপিক ওয়েতে সার্জারিটা করতে যাই। তো এই যে বিভিন্ন ব্যাপারগুলোর মধ্যে এন্ডোস্কোপি আস্তে আস্তে উপরের দিকে উঠে আসছে, সেটা ল্যাপ্রোস্কোপি হোক, সেটা হিস্ট্রোস্কোপি হোক, এবং সেই জিনিসটা যে পরবর্তীকালে আরও ভালোভাবে বিভিন্ন উপায়ে বিভিন্ন হরিজন দিয়ে আমাদের কাছে আরও ভাবে আসবে। আমরা চেষ্টা করব সেই সার্ভিসটা আরও আপডেট করার এখানে, এবং যাতে এখানকার মানুষ সেই সার্ভিস অ্যাভেল করে, এবং সেই সার্ভিস থেকে ওদের যাতে বেটার আউটকাম হয়, বেটার কোয়ালিটি অফ লিভিং হয়, সেটাই আমাদের অঙ্গীকার। এবং এই যে একটা
উইং, আমাদের সার্ভিসের একটা উইং, সেই পার্টটা আমরা চাইবো আরও বেটারভাবে আপনাদের কাছে পৌঁছে দিতে। নমস্কার, আমি ডক্টর সুদীপ্ত জানা, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট। ইউজুয়ালি আমি এটা অনেক দেখেছি, বাচ্চা নষ্ট করার ওষুধ নেওয়ার প্রবণতা অনেকের মধ্যে আছে উইদাউট কনসালটেশন উইথ স্পেসিফিক ডক্টর, যেখানে প্রেগনেন্সি পজিটিভ, ইউরিনের প্রেগনেন্সি পজিটিভ আসার সঙ্গে সঙ্গে কোনোরকম কনসালটেশন ছাড়া আপনারা ওষুধ কিন্তু নিয়ে নেন। হ্যাঁ, এটা হয়তো আপনার মনে হতেই পারে যে খুব ইজি ব্যাপার, একটা একদমই না। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এর সঙ্গে কিন্তু অনেক কিছু জটিলতা জড়িয়ে আছে। আপনাকে বুঝতে হবে ওষুধ খাওয়ার আগে কিছু কিছু প্রি রিকুইজিট লাগে, কিছু কিছু প্রয়োজনীয়তা আছে যেগুলো আমাদের জেনে নিতে হয়। তার মধ্যে ইম্পর্টেন্ট হলো প্রেগনেন্সি কোথায় এসেছে, জরায়ুর মধ্যে না বাইরে, প্রেগনেন্সিটা কত মাসের এক্স্যাক্টলি। অনেকেরই পিরিয়ডের সমস্যা থাকার দরুন অনেক সময় আমরা জানতে পারি না এক্স্যাক্টলি কতটা বাচ্চারা বড় হয়েছে। হয়তো মনে হচ্ছে আপনার 1 মাস 1.5 মাস, নাও হতে পারে, তার চেয়ে কম হতে পারে, বেশিও হতে পারে। সেই জায়গায় যদি আপনি ওষুধ খেয়ে ফেলেন এবং সেটাও আনসুপারভাইজড, সেখান থেকে সম্ভাবনা কী হতে পারে, অতিরিক্ত মাত্রায় ব্লিডিং হতে পারে যেটা আপনি জানতে পারবেন না, এবং হয়তো আপনার সেই প্রেগনেন্সিটা একটোপিক প্রেগনেন্সি ছিল এবং তারপরে আপনি ওষুধ খেয়েছেন এবং সেটা খুবই মারাত্মক হিসেবে প্রকটও হতে পারে। সেক্ষেত্রে পেটের মধ্যে রক্তপাত হতে পারে, আপনি বুঝতেও পারবেন না এবং আস্তে আস্তে একটা বড় বিপদের মুখে আপনি পরিচালিত হবেন। অতএব আমার অনুরোধ, আপনি অবাঞ্ছিত প্রেগনেন্সি আসতেই পারে, আনএক্সপেক্টেড প্রেগনেন্সি আসতেই পারে, আনপ্ল্যান প্রেগনেন্সি আসতেই পারে। আপনারা এটা টার্মিনেট যদি করতে চান, ডাক্তারবাবুকে একটু দেখিয়ে নিন, দেখিয়ে পরামর্শ নিন যে কোন উপায়ে গেলে ভালো হবে। না হলে কিন্তু একটা বড় বিপদ হয়। আমি প্রচুর উদাহরণ এরকম পেয়েছি এবং আনফর্চুনেটলি মানে কিছু কিছু জায়গায় দেখা গেছে যে ইট ওয়াজ আনডিটেক্টেড একটোপিক প্রেগনেন্সি দ্যাট এন্ডেড আপ ইন সাচ আ ম্যাসাকার, এবং সেটা কখনোই অভিপ্রেত নয়। এখন সমাজ ব্যবস্থার মধ্যে সব কিছুই সচেতনতা বেড়েছে, আপনাদের এই জিনিসটার প্রতি একটু হলেও উদাসীনতা রয়েছে। সো যদি প্রেগনেন্সি পজিটিভ হয় এবং আপনি যদি চান যে না আমি প্রেগনেন্সিটা রাখবো না, আপনি অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কোনো রকম ওভার দ্য কাউন্টার অ্যাবর্টিফিশিয়েন্ট নেবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন বছর, অ্যাওয়ারনেস দরকার, তাই এটুকু বলার।